লাস্ট ইয়ার আমি খেলছি 20 লাখে, সো এবার 25 লাখে 5 লাখ টাকায় বাড়ছে। আইডল হিসেবে আমি জেলস চেনকে ফলো করি। ভাইকে মেসেজ দেন, ভাই আপনি যদি প্র্যাকটিস করেন আমি বল করবো। খুবই ভালো মানুষ, উনি খুবই হেল্প করে যখনই কোনো প্রবলেমে পড়ি বা টাফ সিচুয়েশন আসে, উনি কি করতে হবে আর কি উনি সব কিছু সহজ করে দেন। রিপন ভাই, সাদা বলে খেলতে খেলতে হঠাৎ করে লাল বলে নামলেন, নেমেই 6টা উইকেট, কেমন ফিল করছেন এবং কতটা চ্যালেঞ্জিং ছিল লাল বলে শিফট করাটা? না আলহামদুলিল্লাহ, সাদা বল লাল বল আমার কাছে ওরকম ম্যাটার করে না, তো বল তো বলই। সো আমি সাদা বলে যেটা করি, লাল বলে ওইটাই ট্রাই করি। সো আমি আসলে লাল বলে বেশি এনজয় করি বোলিং করতে, লাইক লঙ্গার ভার্সন অনেক সময় বল করতে হয়। সো আমার কাছে মনে হয় এত কিছু ভাবি নাই, জাস্ট বলের কালারটা চেঞ্জ হয়েছে। আমি আমার প্রসেসে, আমি যে প্রসেসে বোলিং করছি আমি ওই প্রসেসটাই মেনটেন করছি। প্রসেসের কথা আপনি বলছেন, আমরা দেখছিলাম যে আপনি যখন ইমার্জিং এশিয়া কাপ খেলে আসলেন, ইমার্জিং এশিয়া কাপে আমি যাব, কিন্তু যখন খেলে আসলে আমি দেখছিলাম যে আপনি প্র্যাকটিস করছিলেন এবং আপনি জুতা রেখে আপনি কন্টিনিউয়াসলি একই লেংথে বল করার ট্রাই করছিলেন। সো আসলে যখন আপনি প্র্যাকটিসে যান, আপনার ওই মাইন্ড সেট আপটা আসলে কী থাকে ওই জায়গায়? না লাইক মাইন্ড সেট আপ তো থাকে যে গতকালকে যে প্র্যাকটিসটা করছি ওইটা থেকে যে আমি আজকে ভালো করতে পারি। সো আমি ট্রাই করি যে কালকে যা করছি আজকে আরেকটু ভালো করার চেষ্টা করি। সো এটা রুটিন অনুযায়ী চলতেছে। সো চেষ্টা করি যে প্রতিদিন কিছু না কিছু ভালো করার। ইমার্জিং এশিয়া কাপের সেই বিখ্যাত আপনার 6টা টানা ইয়র্কার এক ওভারে, মানে এটা আসলে কিভাবে হলো, এটা যদি একটু শুনি। না এটা আসলে প্র্যাকটিসের মাধ্যমে হয়েছে। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করে দিয়েছে সব কিছু। ওই দিন আমার রিদমটাও খুব ভালো ছিল। সো আসলে এটা আমি 19 থেকে প্র্যাকটিস করি। সো সুযোগ পাইছি, ইনশাল্লাহ আল্লাহ হেল্প করছে, আমি ওইটাকে কাজে লাগাইতে পারি, খুবই ভালো লাগছে। আমি যদি ভাই ওই পার্টিকুলার ওই ম্যাচটার কথা বলি, মানে ওই ওভারটার গায়ে, তার আগে যে খুব ভালো একটু ছন্দে ছিলেন আমি বলবো না, আপনি বেশ একটু এক্সপেন্সিভই মনে হচ্ছিল যে আজকে মনে একটু এক্সপেন্সিভ যাবেন, বাট ওই ওভারটাতে এসে যখন আপনি আসলেন, দলও কিছুটা একটু চাপে ছিল যে ওদের মানে ইন্ডিয়ার এগেনস্টে যে রান রেটটা ছিল এটা ওরা খুব খুব বেশি ওদের জন্য চেয়েছে, ওরা আইপিএলে খেলে ওরা অভ্যস্ত। তো আপনি নিজের সাথে আসলে আপনার নিজের সাথে কি বোঝাপড়াটা ছিল এখানে যাওয়ার আগে, এবং ক্যাপ্টেনের সাথে আপনার কোনো কথা হয়েছিল কিনা, বা আপনাদের প্ল্যানটা আসলে কী ছিল? না আসলে ফার্স্ট ওভার টি-20তে যে কোনো সময় যে কারোর উপরে 1 থেকে 2 ওভার লাইক হতেই পারে, এটা ক্রিকেট। সো মাঠও ছোট ছিল, উইকেট ভালো ছিল, ওরা অ্যাডভান্টেজ পাইছে। সো 1 ওভার যখন বাজে হয়েছে আসলে আমি ওইটা নিয়ে ভাবি নাই, বিকজ আমার হাতে আরও 3 ওভার আছে। সো ওইটা নিয়ে যদি আমি ভাবি আমি আবার কাম ব্যাক করতে পারি না। আমি সবসময় থিঙ্কিং করি যে যেটা চলে গেছে ওইটা নিয়ে ভাবলে তো হবে না, চলে গেছে মানে পাস্ট। সো আমার কাছে সামনে যা আছে ওইটা নিয়ে ভাবতে হবে। সো আমার কাছে আরও 3টা ওভার আছে, 18টা বল। সো 18টা বলে আমি মনোযোগ দিচ্ছি একটা একটা বল করে। সো এইটা আসলে লাইক আপনি, এটা হচ্ছে কনফিডেন্স। লাইক আমি যেভাবে টুর্নামেন্টটা শুরু করছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ম্যাচই ভালো হয়েছে। সো আপনি লাইক টি-20তে যে কোনো একটা ওভার যে কারো বাজে হইতে পারে। সো এই জন্য আপনি খারাপ বলার বা ভালো বলার হয়ে গেলেন এরকম না। আর লাইক ক্যাপ্টেন্সির যে বিষয়টা বললেন যে আকবর ভাইয়ের সাথে অনেক আগে থেকে পরিচিত, অনেক আগে অনেক টুর্নামেন্ট খেলছি। সো উনিও জানে আমি কী করব। সো উনি জাস্ট খেলে আমি ফিলসারটা বলছি, উনি ওইটা দিচ্ছে আর উনি জানে যে আমি কী করব। সো এই কথা হয়েছে, অন্য কোনো কথা হয়নি। বিপিএল একটু আসে যে একটু কি এক্সপেকটেশনটা কি এবার বেশি ছিল কি না, যে মানে ইমার্জিং এশিয়া কাপে এত ভালো পারফরমেন্স করলেন, তার আগে থেকে যদি আমি বলি যে আপনি প্রায় 2-3 বছর ধরে আপনি রেগুলার পারফরমেন্স করতেছেন, সো ওই জায়গা থেকে কি মনে হয়েছিল নাকি যে একটু এবারে বিপিএলের দামটা এবারে একটু বেশি পাবেন বা একটু ভালো ইয়ে পাবেন? না আসলে এক্সপেকটেশন রাখি না, কারণ আপনি যখন এক্সপেকটেশন রাখবেন আপনি ওইটাতে কষ্ট পাবেন। সো আপনি এটা পজিটিভভাবে দেখেন, লাস্ট ইয়ার আমি খেলছি 20 লাখে, সো এবার 25 লাখে 5 লাখ টাকায় বাড়ছে। সো এই দিকটা আলহামদুলিল্লাহ, ওইটা ভাই যেটা হাতে নেয় ওইটা নিয়ে তো ভাইবা লাভ নাই। অবশ্যই। এবং রাজশাহীতে আপনি যাচ্ছেন, রাজশাহীতে শান্ত আছে, তানজিদ তামিম আছে, রাজশাহীর আরও বেশ কিছু এক্সাইটিং কিছু ক্রিকেটার, বিদেশি কিছু ক্রিকেটারের আমরা নাম শুনছি তারা আসছে। তো আপনি নিজে রাজশাহী ফ্রাঞ্চাইজিতে খেলার জন্য কতটুকু আপনি এক্সাইটেড? কারণ আমি জানি যে এর আগে আপনি রংপুরের ডাগআউটে ছিলেন, তার আগে আপনি বরিশালে ছিলেন। তো বড় টিমের ডাগআউটে থাকে আপনি নিশ্চয়ই অভ্যস্ত। তো রাজশাহী টিমটাতে আপনি যাওয়ার জন্য কতটা এক্সাইটেড এখন? আলহামদুলিল্লাহ খুবই ভালো, নতুন ফ্র্যাঞ্চাইজি। আর যেটা বলেন বড় টিম, আমার কাছে মনে হয় যে আপনি যদি বিপিএল টিমগুলো দেখেন, রংপুরের পরে আমরাই বড় টিম। সো রাজশাহী অনেক বড় টিম। সো যেহেতু যেই কয়জন টিম দেখছি আমাদের লোকাল যে কয়জন, আমরা সবাই সবসময় একসাথেই খেলি বা একসাথে ক্যাম্প করি, বা ন্যাশনাল টিমের যে আছে শান্ত ভাই বা তানজিদ তামিম ভাই, তানজিম সাকিব, সো ওনাদের সাথেও ক্যাম্প করি বা প্র্যাকটিস ম্যাচেও একসাথে খেলি বা প্রিমিয়ার লিগও একসাথে খেলছি। সো বোঝাপড়া আলহামদুলিল্লাহ খুবই ভালো। সো ইনশাল্লাহ আমরা যদি ভালো মতো ক্লিক করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের চান্স আছে। দল পাওয়ার পরে রাজশাহীর কারো থেকে কোনো ফোন কল বা কোনো বার্তা বা কোনো কিছু এরকম কিছু পেয়েছেন কিনা? না না ওইরকম কথা নেই।
মুশফিকুর রহিমের সাথে এবারে আপনার ড্রেসিং রুম শেয়ার করা হবে। মুশফিক ভাইয়ের কাছ থেকে আপনি শেখার জন্য বা উনার কাছে এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আপনি কতটুকু উদ্গ্রীব হয়ে আছেন? আলহামদুলিল্লাহ, উনি বাংলাদেশের লিজেন্ড প্লেয়ার। সো ওনার সাথে এই ফার্স্ট টাইমে ড্রেসিং রুম শেয়ার না, লাস্ট ইয়ার বরিশালেও খেলছি একসাথে। সো আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ, উনি খুবই হেল্প করে যখনই কোনো প্রবলেমে পড়ি বা টাফ সিচুয়েশনে আসে, উনি কী করতে হবে আর কি উনি সব কিছু সহজ করে দেয়। বাকিটা যদি আমরা করতে পারি তাহলে খুবই ভালো। কিছুদিন আগে নেটে দেখছিলাম যে রিয়াদ ভাইয়ের সাথে আপনি প্র্যাকটিস করছেন। রিয়াদ ভাইয়ের সাথে কি কোনো কথা হয়েছে কিনা এবং রিয়াদ ভাই কোনো টিপস দিয়েছে কিনা আপনাকে? না, অবশ্যই লাইক বাংলাদেশে যদি আপনি লাইক ফিনিশিং বলতে গেলে যে কয়জন আছে তার মধ্যে উনি অন্যতম সেরা। সো আমি ভাইকে মেসেজ দিলাম, ভাই আপনি যদি প্র্যাকটিস করেন আমি বল করবো। সো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের যদি লাস্ট ফিনিশিং রোলে যদি কাউকে আমি মানে টাফ সিচুয়েশন দিতে পারি এটা হচ্ছে উনি। যদি ওনাকে আমি টাফ সিচুয়েশন দিতে পারি তো আমি বুঝবো যে আমি ইনশাল্লাহ ভালো প্রসেস আছি। সো ওনার কাছে সবসময় প্রতিনিয়ত শিখি লাইক ভালো বলটা কীভাবে বেশি করা যায়। লাইক উনি ডেথ ওভারে যেহেতু বেশি ব্যাটিং করে, সো ব্যাটসম্যানদের প্ল্যান কী থাকে তো এটা জানার চেষ্টা করি। রিপন মণ্ডল আসলে কোন জায়গাটাতে বল করতে বেশি এনজয় করে, নতুন বলে নাকি ডেথ ওভারে বেশি এনজয় করে? হ্যাঁ, দুই বলেই ভাই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আপনি এর আগে আমরা দেখেছিলাম যে আপনি জাতীয় দলে ডাক পেয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আপনি ছিলেন স্কোয়াডে, যদি আপনার ম্যাচটা খেলা হয়নি, এরপরে আপনি হুট করে আবার বাদ পড়েছেন। সো এটা নিয়ে কি আপনার দলের নির্বাচক প্যানেল থেকে বা ম্যানেজমেন্ট থেকে কি আপনাকে কোনো বলা হয়েছিল কিনা যে কেন বাদ পড়লেন বা কেনই বা আপনাকে ডেকেছিল, মানে কি কথা হয়েছে? না, আসলে ওইরকমভাবে তো রিজনটা বলে নাই, বাট যে সিরিজে ডাক পেয়েছিলাম এর আগে আমি হাই উইকেটে গেছিলাম অস্ট্রেলিয়াতে, ইমার্জিং এশিয়া কাপেও খুব ভালো ছিলাম। সো লাইক যখন আমি আসলে মুস্তাফিজ ভাইয়ের জায়গায় ডাকটা পাইছি, সো স্বাভাবিকভাবে উনি আসলে আমি আবার বেরিয়ে আসবো। সো আমার কাছে পজিটিভ লাগছে যে আমাকে যেহেতু প্রসেসে রাখছে, সো আলহামদুলিল্লাহ লাইক আপনার যে 5 জন বা 4 জন পেসার খেলছে তারা খুবই ভালো করতেছে। সো আমি যদি তাদের বিট করতে চাই তাদের থেকে আরও বেটার পারফরমেন্স করতে হবে। সো এই জিনিসটা আমার কাছে খুবই পজিটিভ লাগছে যে যেহেতু সুযোগ আসছে ইনশাল্লাহ আমি যেহেতু বিবেচনায় আছি, আমাকে প্রুভ করতে হবে যে আমি এটার জন্য রেডি। সো আমার কাজ হচ্ছে প্রতিনিয়ত ইমপ্রুভ করা। সো সিলেক্টর স্যাররা আছে, তারা যখন ভালো মনে করবে ইনশাল্লাহ তখন নেবে, আমি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করতেছি। টিম ম্যানেজমেন্ট থেকে কোনো মেসেজ পেয়েছেন কিনা বা প্রিপেয়ার থাকার জন্য, যেহেতু এত ভালো একটা পারফরমেন্স করে আসছেন, যেহেতু মানে আপনি রেগুলারই পারফর্ম করেন কিন্তু আপনি যখন একটা বড় একটা ইভেন্টে গিয়ে পারফর্ম করেন এক্সপোজারটা বেশি পান, সো ওই জায়গা থেকে কি কোনো বার্তা পেয়েছেন কিনা? না না, ওইরকম না। আসলে ন্যাশনাল টিম প্লেয়ারদের সাথে যারা অনেকের সাথে কথা হয়েছে, লাইক নাফিস ভাই মেসেজ দিচ্ছিল, তার সাথে কথা হয়েছে, ওইরকম কোনো মেসেজ না। আপনি নিজেকে কতটুকু প্রিপেয়ার্ড মনে করছেন জাতীয় দলের জন্য? না, আমি প্রিপেয়ার্ড। লাইক যেহেতু আমি সামনে আরও একটা সুযোগ পাচ্ছি নিজেকে প্রমাণ করার জন্য, সো আমি মনে করি যে আমি যদি প্রমাণ করতে পারি বা এরকম আমি খেলতে পারি তো ইনশাল্লাহ অবশ্যই সুযোগ আসবে। রিপন ভাই, শেষ দুইটা প্রশ্ন আপনার জন্য। একটা হচ্ছে যে রিপন মণ্ডল কাকে আইডল মনে করেন, আর লাস্ট প্রশ্ন হচ্ছে যে এবার বিপিএলে আপনার লক্ষ্যটা কি থাকবে? না, আইডল হিসেবে আমি জেলস চেনকে ফলো করি, আর আলটিমেট লক্ষ্য থাকবে যে বিপিএলে ইনশাল্লাহ ম্যাচ বাই ম্যাচ খেলা আর নিজস্ব গোল বলতে যেন টুর্নামেন্টে হাইস্ট উইকেট টেকার ইনশাল্লাহ হতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। দোয়া করি।